আপনি আমার এই ভিডিওটা হয় কোনো একটা সোশ্যাল মিডিয়াতে অথবা ইউটিউবে দেখতেছেন। সোশ্যাল মিডিয়া আমরা প্রত্যেকদিন কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে কাটাই, এটা আমরা অন্তত পক্ষে 1, 2, 5, 8, 10 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটাই। একটা মানুষের দিনে 24 ঘন্টা, তার মধ্যে আমরা যদি 8 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটাই, ওই সময়টা আমরা কি করি? যদি আপনি বলেন যে আমি সারাদিন স্ক্রল করে যাই, রিলস দেখি, ভিডিও দেখি, পোস্ট দেখি, কমেন্ট করি, এগুলোতে কোনো লাভ আছে? হয়তো ইনস্ট্যান্ট আপনার ভালো লাগতেছে, ইনস্ট্যান্ট আপনি ওখানে লাইক দিচ্ছেন, কিন্তু আজ থেকে 5 বছর পর বা আজ থেকে 2 বছর পর ওটা ভুলে যাবেন। আপনি 2 বছর আগে কার পোস্টের লাইক দিয়েছেন ওটা ভুলে যাবেন। তাহলে কথা হলো, সোশ্যাল মিডিয়া কি জন্য ইউজ করবো আমরা, কোন কাজে লাগাবো? সোশ্যাল মিডিয়া ইউজ করার একটা বেস্ট ওয়ে হলো আপনি প্রত্যেক দিন প্রোডাক্টিভ কি কাজ করতেছেন সেগুলো শেয়ার দিবেন। আজকে সেই বই নিয়ে আলোচনা করব। বইটার নাম হলো শো ইয়োর ওয়ার্ক, লিখেছেন অস্টিন ক্লেয়ন। সেই বইটার প্রথম চ্যাপ্টারের প্রথম লাইনটা লেখা আছে, ক্রিয়েটিভিটি ইজ নট আ ট্যালেন্ট, ইটস আ ওয়ে অফ অপারেটিং। আপনি সবসময় নিজেকে অপারেট করার মাধ্যমে ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারেন, আসলে আপনার ট্যালেন্ট না। এখানে আরেকটা সুন্দর লাইন আছে, সেটা হলো বি সো গুড দে কান্ট ইগনোর ইউ। ইফ ইউ জাস্ট ফোকাস অন গেটিং রিয়েলি গুড, পিপল উইল কাম টু ইউ। ইউ ডোন্ট রিয়েলি ফাইন্ড অ্যান অডিয়েন্স ফর ইউর ওয়ার্ক, দে ফাইন্ড ইউ। এই লাইনটা অনেক সুন্দর, বলছে you don't really find an audience for your work, they find you. তাহলে আপনি প্রত্যেক দিন প্রোডাক্টিভ কি কাজ করতেছেন এটা যদি আপনি শো করেন, তাহলে আপনার ওই কাজের রিলেটেড যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে, তারা আপনার সাথে কথা বলবে। এটা বলার আগে আমি কিছু ঘটনা তুলে ধরব। 1 নম্বর হলো, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ লাইফে অনেক লেখা লিখেছেন, কিন্তু কোনো লেখা তিনি প্রকাশ করেননি, যার ফলে তিনি একসময় ডিপ্রেশনে ডুবে গিয়েছিলেন। যদি তিনি লেখাগুলো প্রকাশ করতেন তাহলে কি হতো? এমনও হতে পারতো যে তিনি অনেক বড়লোক হয়ে গেছেন, কিন্তু তিনি লেখাগুলো প্রকাশ করলেন না। কেন? এর পিছনে একটা রিজন, সেটা হলো জীবনানন্দ দাশ উনি ছিলেন একজন ইন্ট্রোভার্ট ব্যক্তি। উনি সমাজের মানুষের কথা নিতে পারতেন না, যার ফলে তিনি এই ডিপ্রেশনে ভুগেছেন। কোনো কিছু পেতে হলে অবশ্যই কোনো কিছু নিতে হবে। আপনি আপনার ওয়ার্ক, আপনার কাজ যখন শো করবেন, তখন বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন রকম অডিয়েন্সের কাছে এটা পৌঁছবে, তারা বিভিন্ন রকম কমেন্ট করবে, সব কিছু আপনাকে নিতে হবে। এবার 2 নম্বর ব্যক্তি, তিনি হলেন শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী সারা জীবন একটা মেসে কাটাইছেন। ওনার যখন টাকার প্রয়োজন হইতো, ছোট করে একটা লেখা লিখতেন, লিখে পত্রিকাতে দিয়ে আসতেন এবং ওটা ছাপা হইতো এবং তার পরিস্থিতি বাড়ত। এবার ধরেন আমাদের কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম যদি বিদ্রোহী কবিতাটা লেখার পর এটা না ছাপাইতেন, তাহলে কিন্তু তাকে জেলে যাওয়া লাগতো না, তাকে কেউ চিনতো না। এতে কি হতো? আজকে আমরা বলতে পারতাম না যে এই বিদ্রোহী কবিতাটার জন্য কাজী নজরুল ইসলাম জেলে গেছেন, বা এই বিদ্রোহী কবিতাটার জন্য কাজী নজরুল ইসলামের পিছনে ব্রিটিশদের সৈন্য লাগছে, এই আগমনী কবিতাটার জন্য কাজী নজরুল ইসলামকে জেলে পাঠানো হয়েছিল, এগুলা রেস্ট্রিক্টেড হয়েছিল, এইগুলা বলতাম না। এবং ওই বিদ্রোহী কবিতার যে একটা জোশ, আগমনী কবিতার যে একটা জোশ, সেটা আজকে থাকতো না। তার মানে এটা দাঁড়ালো, যারা ভাবেন যে আমি ডেইলি কাজ করে যাব কিন্তু মানুষকে দেখাবো না, তাদের এটা ভুল ডিসিশন। কারণ আপনার কাজ করার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হলো সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন যদি আপনি কাজটা করতেছেন এবং কারো কাছে পৌঁছেই দিচ্ছেন না, তাহলে সে কাজ করে লাভ কি? ধরেন আপনি একটা কাজ করছেন, আপনি স্যাটিসফাইড, ওই কাজটা নিয়ে আপনি স্যাটিসফাইড, আপনি কারো কাছে পৌঁছে দিচ্ছেন না, আপনি নিজের মতো নিজের কাছে রেখে দিচ্ছেন,
কিন্তু ওই কাজটা আপনি ভাবতেছেন যে আমি ঠিক কাজ করছি, এই কাজটা প্রপারলি আমি করছি, কিন্তু আসলে কি ওই কাজটা প্রপারলি হয়েছে? নাও হতে পারে। এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এর মধ্যে কিছু মিসিং থাকতে পারে। যদি আপনি আপনার কাজটা শো করেন, তাহলে দেখা যাবে যে আপনার এই মিসিংটা বা এই ভুলটা, এই সমস্যাটা, এগুলো মানুষ আপনাকে ধরিয়ে দিবে। তাতে আপনি আরো বেশি প্রোডাক্টিভ হতে পারবেন। এই বইয়ের প্রথম চ্যাপ্টারের শেষে উনি লিখেছেন, ইউ ডোন্ট হ্যাভ টু বি আ জিনিয়াস। জিনিয়াস হওয়া লাগবে না। আপনি প্রত্যেকদিন যে কাজগুলো করেন সেগুলো যদি ছোট 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 করে প্রত্যেক দিনের কাজ যদি আপনি পোস্ট করেন, তাহলে দেখা যাবে আপনার 8 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটানোর মধ্যে আপনি অন্ততপক্ষে সেই কাজের পিছনে আপনি 2 ঘন্টা পার করতেছেন। এই 2 ঘন্টা আপনার জন্য প্রোডাক্টিভ। এবং এতে দেখা যাবে আপনার যদি 5,000, 10,000 বা 1 লাখ অডিয়েন্সও থাকে, আপনি যদি পাবলিক করে দেন, তাহলে পুরো বিশ্ব আপনার এই কাজটা দেখতে পারবে। তাতে দেখা যাবে একজন যদি উপকৃত হয় আপনার এই কাজের মাধ্যমে, তাহলে সে আপনার কাছে কৃতজ্ঞতা বোধ রাখবে। এমনও হতে পারে সে আপনার সাথে কোনো রকম যোগাযোগ করবে না, কিন্তু পৃথিবীর কোনো এক কর্নারে সে বলতেছে যে আমি এটা শিখেছি অমুকের কাছ থেকে। সে হয়তো বা অন্য কাউকে শেখাচ্ছে, আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে সেও হয়তো বা সেই কাজটা শুরু করতে পারে। বা আমার 5,000 অডিয়েন্সের মধ্যে একজন যদি আমার এই কাজটা দেখে সে ইন্সপায়ার হয়, বা আমার কাজটা দেখে সে কিছু শিখে, বা আমার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলেই আমি বুঝবো যে আমার কাজটা ঠিক আছে। অথবা আমার কাজের মধ্যে যদি কোনো ভুল থাকে, একজন যদি আমার কাজের ভুল ধরায় দেয়, তবুও কিন্তু আমি নিজের প্রোডাক্টিভিটিটা আরো বাড়াতে পারবো। এটা শো ইয়োর ওয়ার্কের একটা অ্যাডভান্টেজ। এবার 2 নম্বর, আমরা যেহেতু সোসাইটিতে বসবাস করি, আমার ক্ষেত্রেই বলি, আমি প্রায় 2000-এর মতো বই পড়ছি। তার মধ্যে আমি আগে যে বইগুলো পড়েছিলাম সেগুলোর আমি একটা রিভিউ দেইনি। এতে কেউ এই ধারণা করতে পারেনি যে আমি আসলে বই পড়ি কিনা। কিন্তু যখন আমি বইয়ের রিভিউ দেওয়া শুরু করলাম, প্রথমে যে রিভিউ দেওয়া শুরু করলাম, তখন দেখা গেল হয়তো আমি লিখতে পারতেছি না, বা এই জায়গায় ভুল করেছি, বা এই জায়গায় বানান ভুল হয়েছে। মানুষ আমাকে ধরিয়ে দিল, এবং ওই জিনিসটা আমি আবার চেঞ্জ করতেছি। বা আমি যখন ভিডিও বানাবো, তখন দেখা যাবে যে আমার এই জায়গায় সমস্যা, এই উচ্চারণের সমস্যা, তখন মানুষ আমাকে ধরিয়ে দিবে। বা যদি আমি কোনো একটা প্রোগ্রামিং করি, সাপোজ আমি একটা প্রোগ্রামিং করলাম, রানও হলো, কিন্তু ওটার অন্য আর একটা ওয়ে থাকতে পারে, সেটা আমার জানা নেই। এটা যদি আমি শো করি, তখন মানুষ আমাকে এটা দেখাবে যে এই প্রোগ্রামিংটা এভাবেও করা যায়। আবার আমি একটা ওয়েতে হাঁটা শুরু করছি, মানুষ আমাকে এটাও বলতে পারে যে তুমি ভুল ওয়েতে যাচ্ছ। আমি তখন যাচাই বাছাই করে আমার প্রোডাক্টিভিটিটা আরো বাড়াতে পারি। এটা একটা আমার শোয়িং আপ, আমার ওয়ার্ক শোয়িং আপ, তার একটা অ্যাডভান্টেজ। আবার মনে করেন যে আমার ক্ষেত্রে সবার কাছে বা 5,000 মানুষের কাছে একসাথে গিয়ে তাদের বলা বা তাদের দেখানো সম্ভব না যে আমি এই কাজটা পারি। এক্ষেত্রে যদি আমি পাবলিক পোস্ট করি বা পাবলিকলি একটা জিনিস আমি রিলিজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে যে ব্যক্তি, যে বা যারা আমার ওই কাজের সাথে রিলেটেড, আমার ওই কাজের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা আমার সাথে যোগাযোগ করবে এবং আমাকে বলবে যে এই জায়গাটা ঠিক করা দরকার, বা এই জায়গাটা বা এই রাস্তাটায় যাওয়া উচিত, বা এই কাজটার সাথে আমিও ইন্টারেস্টেড, কিভাবে করা যায়। এগুলা মেইন কারণ হলো আপনার কাজটা কেন দেখাতে হবে। এবার কথা হলো, আমরা বেশিরভাগ মানুষ আমাদের নিজেদের কাজগুলো দেখাতে চাই না কেন? প্রথমত আমাদের সেলফ কনফিডেন্সের অভাব। সেলফ কনফিডেন্স, আপনার কোন রকম সেলফ কনফিডেন্সের দরকার নাই। আপনি একটা কাজ ভুল করছেন, ভুলটাই শো করেন, দেখেন কয়জন মানুষ আপনার ভুলটার সংশোধন করে দেয়, এবং আপনি সংশোধন করে নিলেন, হয়ে গেল। কিন্তু আপনি যদি ওটাই শো না করেন, তাহলে তো কেউ আর আপনাকে আপনার ভুলও ধরবে না, এটা সংশোধনও করে দিবে না। এবার ধরেন
আপনি একটা কোম্পানিতে জব করতে চান। এবার যদি এমন হয় যে সেই কোম্পানি আপনার কাজকর্ম আগে থেকেই জানে, দেখেছে, তাহলে ইন্টারভিউ গিয়ে নতুন করে তাদের বলতে হবে না যে আমি অমুক 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 কাজ পারি। এটা একটা অ্যাডভান্টেজ। এরকম সোসাইটিতে থাকার জন্য যেগুলো অ্যাডভান্টেজ লাগে, সব অ্যাডভান্টেজের অন্তত পক্ষে একটা বা দুইটা অ্যাডভান্টেজ তো পাবেন, এটাই অনেক। এবার কথা হলো, আমি কেন আমার ওয়ার্ক শো করব? তার উত্তর আমি দিব এভাবে, যে আপনি 8 ঘন্টা বা 5 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে অযথা নষ্ট করার চেয়ে প্রোডাক্টিভ কিছু সোশ্যাল মিডিয়াকে দেয়াটা আমি মনে করি বেশি ভালো। আবার আপনার ওয়ার্ক শুধু শো করলে হবে না, আপনি আউটকামটা শুধু দেখাবেন তা কিন্তু না। এখানে একটা লাইন আছে, a lot of people are so used to just seeing the outcome of work, they never see the side of the work you go through to produce the outcome. এর মানে আমি আপনি সবাই এটা দেখি, এটা চিন্তা করি যে এই ব্যক্তিটা তো অনেক ট্যালেন্টেড, তার তো এরকম এরকম অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা কখনো দেখি না বা কখনো চিন্তা করি না যে এই অ্যাচিভমেন্টের পিছনে তাদের কতটা পরিশ্রম আছে। আমি যখন শিল্পকলা একাডেমিতে ছিলাম, তখন ওখানে আমার এক টিচার বলছিল যে সাপোজ যারা স্টেজে গান করে, তারা কি এমনি হুদাই হুদাই এসে গান করে? না, তারা অন্তত পক্ষে 1 সপ্তাহ কঠোর পরিশ্রম করে, কঠোর রিহার্সেল করার পরই তাদের মুখ দিয়ে ওই গানটা বের হয়। হুদাই হুদাই ইনস্ট্রুমেন্ট বাজে না। ঠিক এরকম ভাবে আপনি যদি শুধু আপনার ওয়ার্ক না, আপনার ওয়ার্কটা কিভাবে হচ্ছে, কোন ক্যাটাগরিতে যাচ্ছে, কোন রাস্তায় যাচ্ছে, এটাও যদি দেখান, তাহলে দেখা যাবে যারা ওই ওয়ার্কটা করতে ইন্টারেস্টেড তারাও ওই রাস্তাটা ফলো করবে। ওই রাস্তা হুবহু ফলো না করলেও ওই রকম একটা রাস্তা ফলো করবে। যেমন ধরেন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা বলি। শিল্পাচার্য জয়নুল আবেদিন, উনি যে আর্টগুলো করতেন, সে আর্টগুলো কিভাবে করতেন? উনি হাড়ির হাড়ি বা মাটির হাড়ি ছিল আগে, যে মাটির হাড়ির কয়লা যে কালিগুলো ছিল, সেই কালিগুলোতে তেল দিয়ে সেগুলো দিয়ে আর্ট করতেন, যে আর্টগুলো এখন বিখ্যাত। ওইটা থেকে আমি কি রকম ভাবে ইন্সপিরেশন নিয়েছি, আমি যখন আর্ট করি, আর্টগুলো সবগুলো আমার কলম দিয়ে করি। শুধুমাত্র যে কলম দিয়ে আমি লিখি সেই কলম দিয়ে করি, অথবা যে পেন্সিল আমার হাতের কাছে থাকে সেই পেন্সিল দিয়ে আঁকি। খুব বেশি ভালো না হলেও জয়নুল আবেদিনের ওই প্রসেসটা ফলো করি। তাছাড়া আমার কি করা লাগতো, একটা আর্ট করার জন্য আমাকে দোকানে যাওয়া লাগতো, আর্ট পেন্সিল কেনা লাগতো, রং কেনা লাগতো, কালি কেনা লাগতো, আরো কত কি। তাতে আমার সেই আর্ট করার যে মুড সেটা নষ্ট হয়ে যেত। এখন আমার ইনস্ট্যান্ট আর্ট করার মুড হলো, আমার কাছে যে কলম আছে আমি আর্ট করে ফেললাম, তারপর শো করলাম, শেষ। এতে কার ভালো লাগলো বা কার ভালো লাগলো না তা কিন্তু দেখার বিষয় না। যাদের ভালো লাগার তাদের ভালো লাগছে, যাদের ভালো না লাগার তাদের কখনোই ভালো লাগবে না। আবার একজন বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের যে ক্যামেরাটা ছিল, আমাদের এই ক্যামেরা, আমাদের কাছে যে ক্যামেরাগুলো আছে মোবাইলে, সাধারণ মোবাইলে, সেই ক্যামেরার থেকেও অনেক খারাপ ক্যামেরা। সেখানে যে চিত্রগুলো তৈরি হয়েছে, যে ছবিগুলো তৈরি হয়েছে, যে মুভিগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু বেস্ট মুভি, এখনো বেস্ট, এখনো আমরা দেখি। কিন্তু যদি শুধু মুভিগুলাই দেখতাম, তাহলে কিন্তু আমরা অতটা ইন্সপায়ার্ড হইতাম না যতটা আমরা ইন্সপিরেশন পাই কিভাবে মুভিগুলো তৈরি করা হয়েছে সেটা দেখে, সেটা বুঝে। এই জন্য আপনি ওয়ার্কটা কিভাবে করতেছেন সেটা দেখানো একটা খুবই জরুরি বিষয়। এই বইয়ের মধ্যে আর একটা সুন্দর চ্যাপ্টারের সুন্দর লাইন, সেটা হলো পুট ইয়োরসেলফ অ্যান্ড ইউর ওয়ার্ক out there every day and you will start meeting some amazing people. এর মানে হলো, আপনি যখন আপনার কাজগুলো, আমি এর আগেও বলছি, আপনি যখন আপনার কাজগুলো রেগুলারলি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এখানে শো আপ করবেন, তখন দেখা যাবে যে আপনার 5,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ এতগুলো ব্যক্তির মধ্যে
অন্তত 2-4জন ব্যক্তি তো আপনার এটা দেখে ইন্সপায়ার্ড হবে এবং আপনার কাছে আসবে, আপনার সাথে কথা বলবে। আপনি দেখবেন এমন এমন অ্যামেজিং ব্যক্তিদের সাথে আপনার দেখা হবে, কথা হবে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। কিন্তু যদি আপনি আপনার কাজগুলো ঘরের মধ্যে রেখে দেন, বক্সের মধ্যে বন্ধ করে রেখে দেন, ল্যাপটপের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু কখনোই তাদের সাথে আপনার দেখা হবে না, আর তারা কখনোই আপনাকে খুঁজবে না। আর যদি আপনি রেগুলারলি আপনার কাজগুলো দেখান, তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তিরা বলবে যে তোমার এই কাজটা অনেক ভালো। আপনি ততক্ষণ পর্যন্ত আপনার ওয়ার্ক, আপনার কাজ, আপনার কথা বলতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছে এটা পৌঁছাইছে।